আজকে আমাদের নর্থ বেঙ্গলের রাইডের 2 নম্বর দিন। আর আজকে আমরা আজকে একটা নতুন স্পটে যাবো, নামটা রাখবেন আপনার শিবখোলা। তবে চলুন আজকে আমাদের সাথে আমাদের জায়গা দেখতে পাবো, আশা করি ভালো লাগবে। আমরা যাবো শিবখোলা, শিবখোলা থেকে যাবো হচ্ছে রকি আইল্যান্ড। তবে চলুন আমাদের জায়গা দেখতে। গত রাতে কলকাতা থেকে প্রায় 16 ঘন্টা বাইক রাইড করে আমরা রাত 8টায় উপস্থিত হই এই কৃষ্ণা ফার্ম স্টে বা কৃষ্ণা ফার্ম হাউসে। এটা খুব সুন্দর রিসোর্টটা, বেশ দারুণ মনোরম পরিবেশের মধ্যে। এই নাম্বার আর লোকেশানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। খুব ভালো জায়গা। আমাদের রিসোর্টের পেছনটাতেই দেখুন চা বাগান, মানে অ্যাকচুয়ালি টোটাল চা বাগানের মধ্যে এই রিসোর্টটা। ওদিকেও আছে, চলুন একটু গেটের বাইরে গিয়ে দেখি। আর এখানে আমাদের বাইক বাঁধা রেডি আছে পুরো। এরকম যেতে পারে। এখানে ডবল বেডের 4টে রুম আছে, মানে কটেজ। আর আগে আছে ফ্যামিলি রুম বা ডরমেটরি টাইপও বলতে পারেন, যেটা 4 বেড বা 6 বেড। পুরো সের পাথরের রাস্তা। তখন এদিকে আরও এরকম কটেজ করা আছে। এটা বড় রুম, অনেক বেশি লোকের অকুপেন্সি। অনেক কুকুর আছে। ব্র্যান্ডি ওদিকে আছে। দেখুন গেটের বাইরেও এরকম চা বাগান, দেখেছেন পরপর চা বাগান সব। এই আমরা বেরোলাম এই রিসোর্টের এই গেটটা থেকে। আর পেছনে বাগডোগরা এয়ারপোর্ট, ওই দেখুন প্লেন নামছে, ওই দেখুন ফ্লাইট নামছে বাগডোগরা এয়ারপোর্টে। আমাদের এই ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আমি পুরো রাস্তার ডিটেলসটা আমি ভালোভাবে দিয়েছি। তাই যাদের দরকার পড়বে রাস্তার ভিডিওটা খুব ভালো প্রপারলি দেখতে পাবেন এই ভিডিওতে। দেখুন এটা মনে হচ্ছে টার্কি, তো টার্কি দেখুন। একটা আপনাদের আমাদের রুম ট্যুরটা করে দেখাই। বেশ সুন্দর ডবল বেডেড কটেজ, একদম উঠেই গেট। রুমটা অগোছালো আছে, কিছু মনে করবেন না, একদম দেখেছেন রুমটা কত স্পেশিয়াস রুম। এটা হচ্ছে ওয়াশরুম, গিজার আছে। এখানে বেড, এখানে আরও 2টো এক্সট্রা সোফা কাম বেড আছে, যেখানে আরও 2জন ইজিলি থাকতে পারে। আমরা আমাদের সকালের ব্রেকফাস্টে বসে বললাম। আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, এরকম অফরোড করে যেতে হবে অনেকটা রাস্তা। চলে এলাম সামনে সবুজ ধানের ক্ষেত, প্রথম গ্রামের ভিতরে রাস্তাটা। আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে আমরা
রাঙাপানি হয়ে এখন এই রাঙাপানিতে এসে পৌঁছালাম। এটা হচ্ছে ঋষি রোড। এটা সোজা গিয়ে NH10-এ গিয়ে উঠবে, যেটা দার্জিলিং যাওয়ার রাস্তা। ওখান থেকে আমরা শুকনা হয়ে রংটং হয়ে শিবখোলাতে যাব। এই সামনে এটা হচ্ছে রাঙাপানি লেভেল ক্রসিং মনে হচ্ছে, যে কলকাতা NGP যে মেন লাইনের ক্রসিং এটা। এবার সামনে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। আমরা চলে এলাম NH10-এর ক্রসিংয়ে। এই বাঁদিকটায় দিয়ে আমরা NH10-এ উঠে পড়বো। এই রাস্তাটার সাথেই দেখবেন আমাদের পাশ দিয়ে টয় ট্রেন লাইন যাচ্ছে। মানে এখান থেকে আপনার পাহাড়ের জার্নি স্টার্ট হলো। লেখা আছে কার্শিয়াং 45 কিলোমিটার, শুকনা 8 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার। এরকম শুকনা রাস্তার পাশে বাড়িতে কত চা বাগান। এরকম পুরো পর চা বাগান চলছে। আর শুকনার এই রাস্তাটা গাড়ির চাপ একটু বেশি থাকে, একটু সাবধানে যাবেন। এই শুকনা মোড়ের পর হালকা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে NH10 পুরো দার্জিলিং অব্দি উঠছে রাস্তাটা। এতক্ষণ কড়া রোদে গাড়ি চালানোর পর একটু গাছের ছাওয়া দিয়ে যাচ্ছি, বেশ শান্তি লাগে। এটা পুরো ঠান্ডা শীতল অনুভূতি একদম। এই শুকনা স্টেশন সামনে। এবার রাস্তাটা দেখবেন কিরকম সুন্দর, পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তাটা আস্তে আস্তে বেঁকে বেঁকে উপরে উঠবে। এই পাহাড়ের রাইড স্টার্ট হলো। হিমালয়ে আমার বাজার ছুটলাম, হিমালয় পর্বতকে প্রথম টাচ করলাম। এমনিতেও পূর্বঘাটে পর্বতমালা অনেক পাহাড়ে রাইড করেছে, কিন্তু হিমালয় পর্বতমালায় প্রথম স্পর্শ করলো এর টায়ার। ও দেখেছেন রাস্তাটা কি দারুণ না? রংটং এখান থেকে আর 5 কিলোমিটার। আর রাস্তাটা এখন এঁকে বেঁকে উপরের দিকে উঠছে। রাস্তাটার দারুণ কন্ডিশনে কিন্তু আছে রাস্তাটা। এখানে পাহাড়ের উপরে সব রাস্তায় মোটামুটি ভালো আছে। আর এরকম মানে ট্রাফিক লাইনগুলো দেখে একটু করতে হবে। আর রংটং 4 কিলোমিটার। আর এখান থেকে রংটংয়ে শুনেছি নাকি সুন্দর বার্ড মানে মানে অবজারভেটরির জন্য খুব ভালো জায়গা রংটং। এখানে উঠে রোদের টেস্টটা অনেকটা কমে গেছে, আর সেরকম চিরবিরানি টাইপের রোদের হিটটা নেই এখানটায়। রাস্তাগুলো দেখো, অসাধারণ অসাধারণ। খুব কনসেন্ট্রেট হয়ে গাড়ি চালাতে হবে। এটা তো এরকম রাস্তা। এরপরে শিবখোলা রাস্তাটা যে রংটং থেকে ধরবো, একটু রাস্তাটা খাড়াইটা দেখবেন। এরকম সাইকেলিং করতে করতে উঠছে, এখন পায়ের প্রেশার এরকম পড়ছে। আমরা রংটং চলে এলাম। দার্জিলিং এখান থেকে 62 কিলোমিটার। আর উপরে রাস্তাটা উঠেছে, ওটাই হচ্ছে আপনার শিবখোলা। আমরা এখন এই শিটংয়ের রাস্তায় উঠলাম বলতে পারেন। এই রাস্তাটা সোজা শিটংয়ে দিয়ে গেছে, আর শিটংয়ের আগে পড়ে হচ্ছে শিবখোলাতে। ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি টুকটুক করে উঠবে। এবার এখন সেকেন্ড গিয়ারে গাড়ি নিলাম। আর এই রাস্তাটা দেখবেন পুরোটা চা বাগানের রাস্তা, আর দুদিকে শুধুই চা বাগান, অনলি চা বাগান। দারুণ মনোরম দৃশ্য এই রাস্তাটার। রাস্তাটা বর্ষাতে অনেকটা খারাপ হয়ে গেছে। আগে রাস্তাটা আরো ভালো ছিল, বর্ষা যাওয়াতে রাস্তাটা অনেকটা খারাপ হয়েছে।
দৃশ্যটা দেখুন, চা বাগান দেখে না কি লাগছে চা বাগান। রাস্তা মেনটেন না করলে খারাপই হয়ে যায় এরকম। কোনো ক্লাচের কাজ হবে না কিন্তু এখানে, গিয়ার আর হালকা ব্রেক ব্যাস। পাহাড়ের ওদিকে হালকা একটু কালো মেঘ জমেছে। এই রাস্তায় একটু হালকা সাবধানে গাড়ি চালিয়ে নেবেন, কেন বলুন তো, লুজ খোয়া আছে তো, স্কিড করতে পারে গাড়ি। গাড়ি এত লোডও আছে না, উল্টো গাড়ি বড় ঘোয়া করে উপরে উঠছে। হোমস্টে এই রংটং থেকে শিবখোলার ডিস্টেন্স এই 10 থেকে 12 কিলোমিটার, কিন্তু রাস্তাটা খুব খাড়াই, মানে পাহাড়ের উপরে দিয়ে আরো বেশি খাড়াই। একটা পাহাড় টপকে আমরা আবার নিচে নামবো শিবখোলার জন্য। আর শিবখোলা থেকে আপনারা আরো সোজা 20 কিলোমিটার মতো উপরে উঠলে পেয়ে যাবেন শিটং। শিটংয়ের রাস্তা তো আরো জঘন্য, মানে রাস্তাই নেই শিটংয়ে। মহলদিরাম এখান থেকে 20 কিলোমিটার। পাহাড়গুলো দেখুন, দারুণ লাগছে। এখানে বিউটি উপভোগ করতে এসছেন। ও দারুণ দারুণ, এইখানে ভিউটা দারুণ লাগছে। রাস্তাটা ডাউনে নামছে কিরকম হয় দেখুন। এই রাস্তা আসবেন, গাড়ি ধৈর্য ধরে চালাবেন। জাস্ট রাস্তার খাড়াইটা দেখুন। আমি একটা গিয়ার ডাউন করে দিই। এবারে জিজ্ঞাসা করে নিই শিবখোলা আগেই তো, একবার ডবল কম হওয়ার জন্য। দাদা শিবখোলা আগে? ও রাস্তাটা এদিকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে। চলুন আমরা যাই আমাদের গন্তব্য শিবখোলার দিকে। শিবখোলার রাস্তা শিটংয়ের রাস্তার মতো হয়ে যাচ্ছে, আর পরে রিপেয়ার না করলে পরের বছর এই রাস্তা আসা যাবে না, একদম অবস্থা ঝুন্ডু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি এই রাস্তা দেখছেন, এরপর আপনি কোনো লাভা বা ঋষভের রাস্তা দেখবেন, যে মেন রোডটা বিআরও রাস্তাটা দেখবেন কন্ডিশন। আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে কটা রাস্তা অপদার্থের মধ্যে সব কটা জঘন্য টাইপের রাস্তা।
রসে আমরা চলে এলাম শিবখোলাতে। এই যে নদী, শিবখোলা নদী বয়ে যাচ্ছে। ও ওয়াও, জলটা কালারটা নীল আছে। এই শিবখোলা মন্দির এটা। এই দেখুন নদীটা বয়ে আসছে। আমরা নদীর ওই সাইডটা যাব। আমরা শিবখোলাতে চলে এলাম। শিবখোলাতে এখানে গাড়িটা পার্কিংয়ে রেখে এখন আমরা যাচ্ছি নদীটার দিকে, ওখানে স্নান করবো, সেটাই ইচ্ছা আছে। চলুন যাই আবার শিবখোলা নদীর দিকে। সেই আমরা চলে এলাম শিবখোলা নদীতে। কি অপরূপ নদী, স্বচ্ছ নিটল জল। এখানে আবার এখন আমরা স্নান করব। ওহ বাহ, দারুণ নদী আসছে। এটা হচ্ছে শিবখোলা নদী। আর এই দেখুন এখান থেকে একটা ফলস নেমেছে। এই এখানে আমরা এখানে স্নান করবো আগে ভাবছি। শিবখোলা নদীতে চলে এলাম। এখন এই ন্যাচারাল ঝর্ণাতে আমরা এখন নদীর জলে কনকনে ঠান্ডা হলে স্নান করব। ঠান্ডা জল দিও, বেশি লাগছে। আটু চিপতে হবে, ঠান্ডা হলে স্নান করে ভালো লাগছে। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই শিবখোলা নদীর পাশে অনেক হোমস্টে আছে আর এখানে পাবলিক টয়লেটও আছে, যেখানে আপনারা চেঞ্জ করে নিতে পারেন অনায়াসে। অবশ্যই কিন্তু এই শিবখোলা নদীতে স্নান করবেন। স্নান করতে দাম লাগবে। আমরা তখন উপরে স্নান করছিলাম, এখন আমরা এদিকটা চলে এলাম। এখানেও নদীটাও বেশ ভালো একটু জল আছে, মানে নদীটা এখান দিয়ে যাচ্ছে গিয়ে সামনে ওখানে ফলসে যেখানে স্নান করছিলাম অনেকক্ষণ। আবার আমরা এই উপর দিকে চলে এসেছি স্নান করবো বলে। দারুণ লাগিয়ে এবার টলটলে পরিষ্কার জল একদম। আর ওই পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওই এর উপরে হচ্ছে সিটং। আমাদের এই স্নান করা হয়ে গেল, এখন আমরা আবার উপর দিকে যাচ্ছি যেখানে আমাদের বাইক রাখা ছিল। ওখান থেকে আমরা এখন সোজা বেরিয়ে যাব শিলিগুড়ি, তারপরে সেবক হয়ে ওলদাবাড়ি হয়ে সামসিং হয়ে রকি আইল্যান্ডে। শিবখোলা থেকে আমরা রওনা দিলাম। এখন আমরা সেম রুট ধরে আবার শিলিগুড়ি পৌঁছাবো। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজ ক্রস করে ওলদাবাড়ি মালবাজার হয়ে আমরা সামসিং হয়ে আজকে আমাদের ডেস্টিনেশন রকি আইল্যান্ড পৌঁছাবো।
চলুন। আর এখন যাবো খতরনাক রোডটা দিয়ে উপরে উঠবো। এই রাস্তার চড়াইটা কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মোড়ের টার্নিং এ চড়ায় ওখানে যে একদম গর্ত এগুলো আছে, এটাই সবচেয়ে বড় মুশকিলের। চড়াই রাস্তায় ওঠা খুব একটা সমস্যা না, আমার কোনো সমস্যা নেই। এই রাস্তার কন্ডিশনের জন্য এই জিনিসটা বাজে দিকে যায়। আমার গাড়ির মোবিলটাও চেঞ্জ করতে হবে, কারণ 1700 টোটাল চলে ফেলেছে। মোবিল আমার সঙ্গে আছে, এটা মালবাজারে গিয়ে ওই দোকানটায় চেঞ্জ করবো। আর আমার গাড়ি ফুল লোড, লাগেজ প্লাস পিলিয়ান, তাই আমার গাড়ি খুব আস্তেই তুলছি। ও সামনে সিনারিটা দেখুন, ওটা কার্শিয়াং হতে পারে, কার্শিয়াং বা শিটং, যে কোনো একটা মধ্যে একটা হবে। আমরা রংটং চলে এলাম। আমরা আবার বাদিকে শিলিগুড়ির দিকে যাব, গিয়ে সোজা চলে যাব মালবাজারের দিকে সেবক হয়ে। মালবাজার চালসা থেকে আমরা রকি আইল্যান্ডের রাস্তাটা নেব। তো সাড়ে লাঞ্চ হয়নি, তাই জন্য এখন এই শুকনা ক্রস করে এখানে একটা মোমোর দোকান আছে, এখানে মোমো খেয়ে নিই। মোমো খেয়ে আবার তারপর রওনা দেবো সেবক হয়ে রকি আইল্যান্ডের দিকে। আমরা NH 10 ছেড়ে দিয়ে আবার শিলিগুড়ির বিষাক্ত জ্যাম কাটিয়ে এখন যাচ্ছি সেবকের দিকে। সেবক আর এখান থেকে 15 কিলোমিটার মতো। চলুন এখন যাই। শিলিগুড়ির আগে খুব জ্যাম ছিল। সেবক আর 13 কিলোমিটার এখান থেকে। আমরা বলে যখন বেঙ্গল সাইডে পাশ দিয়ে যাবো, আর এখানে রেস্ট্রিক্টেড এরিয়া, আর্মি বেস ক্যাম্প আছে। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি পার করছি। আর এই রাস্তাটা যতবারই আসি ততবারই ভালো লাগে, এত ঘন জঙ্গল, আর এখানে ঢুকলে পারলে ঠান্ডা একটা অনুভূতি দারুণ লাগে। মালবাজার আর এখান থেকে 44 কিলোমিটার। আমরা সেবক রেলওয়ে গেটের কাছে চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে সেবক ব্রিজ, রেল ব্রিজ, আর এই সামনে সেবক রেল গেট। ও সেবক রেল গেটের আগে প্রচন্ড জ্যাম। আমার যা ফেলে গেছিল, আস্তে আস্তে জ্যাম কাটিয়ে এগোচ্ছি সেবক পার করে করোনেশন ব্রিজের দিকে। এই করোনেশন ব্রিজ একটু উপরেই পাবো। করোনেশন ব্রিজ থেকে ডান দিকে নেবো মালবাজার। মালবাজার বোধ হয় এখান থেকে আর 30 কিলোমিটার মতো। চলুন যাই। আমরা চলে এলাম সেই করোনেশন ব্রিজে। আমরা এখন ডান দিকে চলে যাবো মালবাজারের দিকে। পুলিশ বাবা এখানে ধরেছিল, ওনারা আবার হেলমেট করে নিল। করোনেশন ব্রিজে নো পার্কিং। এই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে। চলো আমরা এখন যাই। করোনেশন ব্রিজে গার্ডও আছে পুলিশের। এরপরে করোনেশন ব্রিজে এটা পরে দেখবেন এদিকে চা বাগানও আছে। মালবাজার আর এখান থেকে 30 কিলোমিটার, মোটামুটি 45 মিনিট লাগবে। চালসা 36 কিলোমিটার।
এবার বলেছিলাম না এই রাস্তায় দুদিকে আবার চা বাগান শুরু হবে। এই আমার ডান দিকে হচ্ছে মংফং স্ট্রিট টি এস্টেট। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ। গোলদাবাড়ি আর এখান থেকে 10 কিলোমিটার। ভেবেছিলাম রকি আইল্যান্ডে আলু ভাতে একটা পৌঁছে যাবো, কিন্তু ওখানে আমাদের শিপ করাতে অনেকটা টাইম লেগে গেছে। কারণ আমরা রকি আইল্যান্ড আলু ভাতে নাও ঢুকতে পারি, একটু সুন্দর হয়ে যেতে পারে। দেখা যাক কি হয়, আমাদের তো কোনো চানা নেই, আমরা আস্তে আস্তে টুকটুক করে যাবো। আর ওখানে পৌঁছে এদিকে মালবাজার 24 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। এখন আমার ডান দিকে বাদিকে আবার চা বাগান চালু হয়ে গেল। এই যে উপরে ব্রিজটা দেখছেন, এটা হচ্ছে বাগদাকোটের লুপ ব্রিজটাকে, এই ব্রিজটা ডাইরেক্ট এনএইচের সাথে কানেক্ট করবে, তাই জন্য এটা ওয়ার্কিং প্রোগ্রেস আছে ব্রিজটা। আর ওল্লাবাড়ি এখান থেকে 2 কিলোমিটার। ওল্লাবাড়ি থেকে আমি ভাবছি গাড়ি মোবিলটা চেঞ্জ করাবো। আমরা চালসা চলে এলাম। এই আমরা বাঁদিকে রাস্তা দেবো চালসা থেকে মেডেলির জন্য। মেডেলি হয়ে আমরা রকি আইল্যান্ড যাবো। আমরা চালসা মোড় থেকে বাঁদিকে ঢুকে গেলাম মেডেলির জন্য। মেডেলি হয়ে সামসিং হয়ে আমরা রকি আইল্যান্ড পৌঁছাবো। এই চালসা রেলগেট পড়েছে, মনে হচ্ছে কোনো ট্রেন পাস করবে। আমার দুদিকে এখন চা বাগান, আর আমরা এখন মেটেলির দিকে যাচ্ছি। মেটেলি আর এখান থেকে 5 কিলোমিটার, আর রকি আইল্যান্ড হচ্ছে আপনার 14 কিলোমিটার। আমরা মেটেলিতে চলে এলাম। মেটেলি মোড় থেকে আমরা আবার ডান দিকে নেবো সামসিং এর জন্য। এই অবধি নর্মাল সমতল রাস্তা, এরপর আবার পাহাড়ি রাস্তা, চড়াই রাস্তা শুরু হবে। এখান থেকে আবার চা বাগান, দেখুন দুদিকে চা বাগান। দুদিকে দেখুন চা বাগান, দুদিকেই চা বাগান। এইটা গিয়ে দেখুন কত চা বাগান দেখেছেন। ও রাত্রেবেলা সত্যি কথা বলতে এই রাস্তা দিয়ে চালিয়ে যেতে যে একটা গা ছমছমা পরিবেশ। আমরা এই সামসিং চলে এলাম, আর এখান থেকে সামসিং ভিউ পয়েন্ট আছে। আমরা সোজা এখন রকি আইল্যান্ডের দিকে যাব। রকি আইল্যান্ডটা অফরোড রাস্তা, একটু দেখে নিতে হবে। এটা সামসিংই তো মনে হচ্ছে। ভালো রাস্তা শেষ হয়ে গেল, এবার খারাপ রাস্তা। রকি আইল্যান্ড যাওয়ার বিষাক্ত রাস্তা স্টার্ট হয়ে গেল। সামসিং অব্দি রাস্তাটা ঠিক ছিল, তারপরে এদিকে টোটাল রাস্তা ভেঙে গেছে। এরপরে তো আরো ভাঙা রাস্তা। চলুন আপনারা গিয়ে দেখবেন। 3 কিলোমিটার এরকম ভাবেই দৌড়াতে হবে। এদিকে তো
এদিকে তো ইষ্টদেবের নাম নিয়ে এই রাস্তায় যাই রাত্রেবেলা অন্ধকারে। তবে সাইড দাও ডান দিকে। হ্যাঁ সোজা ভিউয়ার্স আপনারা একটা জিনিস বলি, এই যে সোজা রাস্তাটা গেল ওটা হচ্ছে সুনতাল খোলা, যে হ্যাঙ্গিং ব্রিজ আছে ওটা, এখান থেকে আরো বোধ হয় 2-3 কিলোমিটার। আর আমরা এই ডান দিকে চলে যাচ্ছি, এটা হচ্ছে রকি আইল্যান্ডের দিকে। চলুন এখন তাহলে রকি আইল্যান্ডের দিকে যাই। এখানে রাস্তাটা টোটাল কাজ চলছে, কিন্তু সবে এখনো সবাই পাথর ফেলেছে, গ্রাভেলস। এই শীতের দিকে বোধহয় আবার বর্ষাকালে তারপরেই হচ্ছে এখানে আবার পিচ ঢালাই দেবে। কালকে সকালবেলা যখন ফিরবো আপনাদের এটা পুরো ভালো ভিউটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন আছে। মনে বিভাগে নামিয়ে দিলাম, কারণ এত গ্রাভেল চাল আমার গাড়ি ফুল লোডেড, নিয়ে উঠতে চাইছে না, তাই ওকে নামিয়ে দিলাম। এই খাড়াইটা চলে গেলে তারপরে তুলে নেওয়া যাবে। সোজা না কোন দিকে থাকো? প্রচণ্ড পরিমাণে অফরোড করে আমরা এখন পৌঁছে গেলাম রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে আমাদের হোমস্টে হচ্ছে সুস্মিতা হোমস্টে। আমরা একটু গরম গরম চা করলাম এই ক্যাম্প স্টোভে, চা খাই একটু। আর এই সামনে থেকে বয়ে যাচ্ছে আমাদের মূর্তি নদী। আমাদের রাতের খাবারে ছিল মচমচে আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর মুসুরির ডাল আর গরম গরম ডিমের ভাজা বা স্প্যানিশ অমলেট বলতে পারেন। সারা রাত নদীর সুমিষ্ট কোলাহলে ঘুমানোর পর সকালবেলা ঘুম ভাঙলো রোদে স্নিগ্ধ আভায়, আর উঠেই দেখি এরকম নদীর অপরূপ দৃশ্য। কি সুন্দর, অপরূপ। আমরা ছিলাম এই সুস্মিতা হোমস্টের একদম গ্রাউন্ড ফ্লোরে, মানে নদীর একদম কাছেই। এটা হচ্ছে আমাদের ব্যালকনি আর এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুমটা হচ্ছে সুস্মিতা হোমস্টের একদম গ্রাউন্ড ফ্লোরে, এই একদম নদীর পাড়ে। এখানে দুটো পরপর রুম আছে, তার মধ্যে এই রুমটা হচ্ছে আমাদের নর্মাল বেসিক রুম। শুধু এর ভিউটা হচ্ছে একদম নদীর পাড়ে, ঘরে বিছানায় বসে বসে পুরো নদীটা দেখতে পাবেন। এই রকি আইল্যান্ডের নামকরণের প্রধান কারণ হচ্ছে ব্রিটিশ আমলে এখানে যখন ব্রিটিশরা প্রথম আসে এরকম বড় বড় পাথর দেখতে পায়, তাই থেকেই এইখানকার নাম হয়েছে রকি আইল্যান্ড এখানকার লোকাল লোকেদের মতে। আর এই যে রকি আইল্যান্ড এটা বয়ে যাচ্ছে এই নিচ থেকে, এটা হচ্ছে মূর্তি নদী। মূর্তি নদী এটা উপরের দিকে স্রোত, এটা নিচে নেমে চলে যাচ্ছে। বাঁকুড়া।
ঘর জায়গায় মূর্তি নদী বয়ে যাচ্ছে, আর আমাদের হোমস্টে ওই যে সামনে, ওটাই হচ্ছে সুস্মিতা হোমস্টে। আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে আছি, নদীর পাড়ে। এটা সত্যি হোমস্টেটা থেকে সারাদিন বসে নদীটা দেখতেও ভালো লাগে। ভিউয়ার্স, এখন বাজে সকাল 7টা। আমরা হোটেল থেকে বেরিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। এই আপনার মূর্তি নদীর পাশ দিয়ে গিয়ে একটু সামনে কোথায় যাওয়া যায় একটু দেখি, আর আগে গিয়ে হয়তো নিচে নদীর পাড়ে নামবো। দেখি, চলুন আমাদের সাথে এই রকি আইল্যান্ডের দৃশ্যগুলো অনুভূতি নিতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রকি আইল্যান্ড জায়গাটা সত্যি কথা বলতে খুব দারুণ জায়গা। এই সোজা রাস্তাটা চলে গেছে কুমাই পাহাড়ে। কুমাই পাহাড়ে রয়েছে চা বাগান, আর রয়েছে একটি কুমাই ভিউ পয়েন্ট। এখন রাস্তাটা কন্ডিশন খারাপ, তাই জন্য আমরা ওদিকে যাইনি বাইক নিয়ে। আর চাইলে পরে রাস্তা ভালো হলে ওই কুমাই ভিউ পয়েন্ট থেকে আপনার কুমাই মোড় হয়ে ঝালং বিন্দু এদিকে চলে যেতে পারেন। ওটা একটা সুন্দর একটা রাস্তাটা তৈরি যদি হয়ে যায়, তারপরে কোনো এক সময় রাস্তা তৈরি হওয়ার পর নিশ্চয়ই যাবো এই রাস্তায়। আছে আমরা এই রাস্তা থেকে আস্তে আস্তে এই ত্রিবেণী মূর্তি হোমস্টে যেটা, এর এখানে নামলাম। এখান থেকে বেশ নদীটা বেশ সুন্দর লাগছে। নিচে দেখুন নদীটা বইছে, মূর্তি নদী বয়ে যাচ্ছে। চলেন এবার ওই দিকটা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামে। এই ব্রিজের এখান থেকে সিঁড়ি থেকে, এই পেছনের সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি থেকে আমরা এই মূর্তি নদীর রিভার বেল্টে নেমে পড়েছি, রিভার বেডে নেমে পড়েছি। এই দেখুন সামনে থেকে বিভিন্ন টলটলে জল যাচ্ছে, দারুণ লাগছে। মনিদেবা একটু চেষ্টা করছে জলের দিকে নামার। আমি এখন এই মূর্তি নদীতে আছি, এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন ভালো লাগে, সকাল বানিয়ে এখন 8টা, আমরা এখন ভালো লাগে। রকি আইল্যান্ডে এটাই এর মাহাত্ম্য। তবে আজকের মতো এই পর্বটা আমি এখানেই শেষ করছি। এরপরে আপনারা দেখবেন আমরা রকি আইল্যান্ড থেকে কিভাবে এই খারাপ রাস্তা অতিক্রম করে সামসিং হয়ে ঝালং বিন্দু হয়ে পৌঁছালাম চেলখোলা নদীর পাড়ে। তবে আজকের মতো টাটা, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।